এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ সহ গোটা এশিয়া মহাদেশের ফুটবল প্রেমী মানুষ মজে আছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্ব ফুটবলের লিভিং লেজেন্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের কিভাবে ভারতের দুটি ক্লাব মোহনবাগান এবং এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে আছে, কিংবা ব্রাজিলিয়ান স্টার নেইমারের আগের ক্লাব আল হিলাল কিভাবে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করে, কিংবা বাংলাদেশের দুটি ক্লাব বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী কেন এএফসি চ্যালেঞ্জ কাপ খেলছে। চলুন আজকে এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের ক্লাবগুলোকে নিয়ে মোট 3টি প্রতিযোগিতা আয়োজন করে, যার মধ্যে প্রথমে আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বা এসিএল এলিট গ্রুপ, দ্বিতীয়ত আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং 3 নম্বরে আছে এএফসি চ্যালেঞ্জ লিগ। তো এর মধ্যে থেকে আমরা প্রথমে আসি 1967 সাল থেকে শুরু হওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথায়। আর এই ক্ষেত্রে এএফসি গোটা এশিয়া মহাদেশকে দুটো রিজিয়নে ভাগ করে, একটা হচ্ছে ইস্ট এবং অন্যটা হচ্ছে ওয়েস্ট। এই দুইটি রিজিয়ন থেকে মোট 24টা দল এসিএল এর গ্রুপ স্টেজে পৌঁছায়, যেখান থেকে 16টা দল সরাসরি গ্রুপ স্টেজে যায় এবং বাকি 8টি দল প্লে অফ খেলে তারপর গ্রুপ স্টেজে যায়। এখন প্রশ্ন আসতে পারে যে কোন দেশ থেকে কয়টি দল এই চ্যাম্পিয়নশিপের সুযোগ পাবে, কিংবা এই এসিএল বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। আর এখানেই আছে এএফসির এক দারুণ নিয়ম। এএফসি ইস্ট জোন এবং ওয়েস্ট জোনের মোট 43টা দেশের ক্লাব ফুটবলকে তাদের গুণগত মান অনুযায়ী বিচার করে কিছু পয়েন্ট বা রেটিং দেয়। আর এই পয়েন্ট বা রেটিং অনুসারে ওই দেশগুলির একটা র্যাঙ্কিং সিলেক্ট হয়। এই পয়েন্ট বা র্যাঙ্কিং অনুসারে প্রথম 3-এ থাকা 3টি দেশ হলো সৌদি আরব, জাপান এবং দক্ষিণ কোরিয়া। আর এদের পয়েন্ট র্যাঙ্কিং যথাক্রমে সৌদি আরবের 119.95, জাপানের 107.66, দক্ষিণ কোরিয়ার 90.98 এবং ভারত ও বাংলাদেশের যথাক্রমে ভারতের 24.95 এবং বাংলাদেশের 16.42। এখন এই র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে ইস্ট জোন থেকে টপ 6টি দেশ এবং ওয়েস্ট জোন থেকে টপ 6টি দেশ, অর্থাৎ এই 12টা দেশের ক্লাবগুলি সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেয়ে যাবে। কিন্তু কোন দেশ থেকে কয়টি দল সুযোগ পাবে বা কয়টি ক্লাব সুযোগ পাবে সেটা কিন্তু নির্ভর করবে ওই দেশগুলির র্যাঙ্কিং এর উপর। যেমন ধরুন ইস্ট জোন থেকে জাপান এবং ওয়েস্ট জোন থেকে সৌদি আরব যেহেতু প্রথম র্যাঙ্কে আছে, তাই এই দুটি দেশ থেকে 3টি করে দল সরাসরি গ্রুপ স্টেজে যাবে এবং একটি করে দল প্লে অফ খেলে তারপর গ্রুপ স্টেজে যাবে। সেক্ষেত্রে জাপান এবং সৌদি আরব থেকে মোট 4টি করে দল কিন্তু সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে, এবং 2 ও 3 নম্বরে থাকা দলগুলিকে 2টি করে গ্রুপ স্টেজে যাবে এবং একটি করে প্লে অফ খেলতে হবে। আর 4, 5 এবং 6 নম্বরের র্যাঙ্কে থাকা দেশগুলি থেকে একটি করে ক্লাব সরাসরি গ্রুপ স্টেজে যাবে এবং একটি করে ক্লাব প্লে অফ খেলে তারপর পৌঁছাবে। অর্থাৎ এইভাবে র্যাঙ্ক অনুসারে ওয়েস্ট জোনের 12টা দেশ থেকে 12টা দল, ইস্ট জোনের 12টা দেশ থেকে 12টা দল, অর্থাৎ এই 24টা দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে পৌঁছাবে এবং সেখান থেকে 16টা দল, অর্থাৎ প্রত্যেক রিজিয়ন থেকে 8টা করে দল নকআউট পর্বে পৌঁছাবে। এবার আসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেটা এই মুহূর্তে এশিয়া মহাদেশের সেকেন্ড টায়ার ফুটবল লিগ। এখানে মূলত মিডিয়াম র্যাঙ্কের দেশগুলির ক্লাব সরাসরি অংশগ্রহণ করে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ থেকে 2 রিজিয়নের 2টি দল যারা ওখানে হেরে যায় তারা কিন্তু সরাসরি এই গ্রুপে চলে আসে। এবং এই গ্রুপে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো 24টা দলের খেলা হয় না, এখানে কিন্তু মোট 32টা ক্লাব অংশগ্রহণ করে। আর এই লিগেই আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সৌদি আরবের আল নাসের, ভারতের মোহনবাগান এবং এএফসি গোয়ার মতো ক্লাব। তো চলুন এবারে জেনে নেওয়া যাক যে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ক্রাইটেরিয়াগুলো কি কি, কোন দেশ থেকে কয়টি দল কিভাবে আসে সেটা জেনে নেব। এই লিগে সেই সমস্ত দেশের ক্লাবগুলি সরাসরি সুযোগ পাবে যাদের জোনাল র্যাঙ্কিং 1 থেকে 12-র মধ্যে, মানে ইস্ট জোনের 1 থেকে 12 নম্বর দেশ এবং ওয়েস্ট জোনের 1 থেকে 12 নম্বর দেশের একটি করে ক্লাব সরাসরি এসিএল 2 এর গ্রুপ স্টেজে যাবে। কিন্তু এর মধ্য থেকে ওয়েস্ট জোনের জর্ডন, বাহারিন, তাজিকিস্তান এবং ইন্ডিয়া, আর ইস্ট জোনের থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, হংকং এবং ফিলিপিন্স, এদের জন্য 2টো করে স্লট আছে, একটি করে গ্রুপ স্টেজ এবং অন্যটা প্লে অফ। ঠিক যে কারণে ভারতের মোহনবাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে সরাসরি গ্রুপ স্টেজে পৌঁছেছে। অন্যদিকে এফসি গোয়া সুপার কাপ জেতার পর তারা কিন্তু প্লে অফ খেলেই এই গ্রুপ স্টেজে এসে পৌঁছেছে। মানে ওয়েস্ট জোনের 12টি দেশ থেকে 11টি ক্লাব সরাসরি গ্রুপ স্টেজে যাবে
4টি ক্লাব প্লে অফ খেলে আসবে এবং একটি ক্লাব যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে হেরে গেছিল তারা এখানে আসবে, অর্থাৎ 16টা। অন্যদিকে ইস্ট জোনের ক্ষেত্রে 14টা দল সরাসরি গ্রুপ স্টেজে যাবে, একটি দল প্লে অফ খেলে আসবে এবং একটি দল যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ হেরে গেছিল তারা আসলো। টোটাল ইস্ট জোন থেকে 16টা এবং ওয়েস্ট জোন থেকে 16টা, এই 32টা দল নিয়ে মোট 8টা গ্রুপ হবে। আর এই 8টা গ্রুপ থেকে 2টি করে দল পরের পর্বে অর্থাৎ নক আউটে পৌঁছাবে। এবারে আসি এএফসির তৃতীয় ফুটবল লিগ এএফসি চ্যালেঞ্জ লিগের কথায়, যেটা শুরু হয়েছিল 2006 সাল থেকে। আর এখানেই কিন্তু খেলছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনী যেহেতু প্লে অফে হেরে গেছে, তাই বাংলাদেশ থেকে একমাত্র বসুন্ধরা কিংস কিন্তু এই চ্যালেঞ্জ লিগে খেলছে। তো ওয়েস্ট জোন থেকে 11 থেকে 24 নম্বর র্যাঙ্কের দেশের ক্লাবগুলি এই পর্বে আসে এবং ইস্ট জোনের 11 থেকে 20 নম্বর দেশের যাদের র্যাঙ্ক, সেই সমস্ত দেশের ক্লাবগুলি কিন্তু এই এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে আসে। যেহেতু ভারতের র্যাঙ্ক এই মুহূর্তে ওয়েস্ট জোনের নয়, তাই ভারত সরাসরি সুযোগ পেয়েছে এসিএল 2-তে। কিন্তু বাংলাদেশের র্যাঙ্ক যেহেতু 15, তাই বাংলাদেশ কিন্তু এই এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে। এর মধ্য থেকে ওয়েস্ট জোনের র্যাঙ্ক ভালো থাকা 5টি দেশের ক্লাব সরাসরি গ্রুপ স্টেজে পৌঁছায়। অন্যদিকে বাংলাদেশ, সিরিয়া, কিরগিজস্তান এবং মালদ্বীপের মতো ক্লাবগুলিকে প্লে অফ খেলেই তারপর গ্রুপ স্টেজে আসতে হয়, কারণ তাদের র্যাঙ্ক ভালো নয়। অন্যদিকে এসিএল 2-তে প্লে অফে যে সমস্ত দলগুলি হেরে যায় তার মধ্য থেকে 2টো দল ওয়েস্ট জোন এবং ইস্ট জোন থেকে তারা কিন্তু এই এসিএল চ্যালেঞ্জ লিগের সুযোগ পায়। এছাড়া যদি কোনো ক্লাবের ক্লাব লাইসেন্স শর্ত যেটা থাকে এএফসির নিয়ম অনুযায়ী, সেই নিয়ম যদি তারা পূরণ করতে না পারে, তারাও কিন্তু এসিএল 2 থেকে কিংবা এসিএল থেকে সরাসরি এই চ্যালেঞ্জ লিগে ঢুকে পড়ে। তো এই মুহূর্তে ওয়েস্ট জোনের 10টি দেশ থেকে 17টা ক্লাব এবং ইস্ট জোনের ক্ষেত্রে 7টি দেশ থেকে 12টা ক্লাব, যার মধ্য থেকে 4 জন সরাসরি গ্রুপ স্টেজে পৌঁছায় এবং 8 জন প্লে অফ খেলে এখানে আসে। তো এই টোটাল 29টা ক্লাব সরাসরি গ্রুপ স্টেজে পৌঁছায়। এরপর ওয়েস্ট জোনের 17টি দলকে নিয়ে মোট 4টে গ্রুপ করা হয়। প্রত্যেকটা গ্রুপে 4টি করে দল থাকে, কিন্তু তারপরেও একটা দল বেশি থেকে যাচ্ছে, তাই যে কোনো একটা গ্রুপে মোট 5টা দল থাকে। অন্যদিকে ইস্ট জোনের 12টা দলকে নিয়ে 3টি গ্রুপ করা হয়। এর মধ্য থেকে ওয়েস্ট জোনের 4টি গ্রুপ থেকে 4 জন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যায়। আর ইস্ট জোনের ক্ষেত্রে 3টি গ্রুপ থেকে 3 জন গ্রুপ চ্যাম্পিয়ন ক্লাব নকআউটে যাচ্ছে এবং 1 জন বেস্ট রানার আপ নিয়ে এই টোটাল 4টি ক্লাব পরের পর্বে অর্থাৎ নকআউট পর্বে যাচ্ছে। তো এই ছিল এএফসির 3টে লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং এএফসি চ্যালেঞ্জ লিগ, এই 3টে লিগের ফরম্যাট এবং তাদের কী কী ক্রাইটেরিয়া। তো এর মধ্য থেকে এসিএল বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার লাস্ট 4টে ক্লাব, লাস্ট 4 বছরের 4টে ক্লাব তারাই কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে সুযোগ পায়। যে কারণে 2021 সালের চ্যাম্পিয়ন আল হিলাল, নেইমারের পুরানো ক্লাব, তারা কিন্তু ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছিল। যাই হোক, এখন আপনার মনে প্রশ্ন আসে যে সবই তো বুঝলাম, সেগুলো ঠিক আছে, কিন্তু থাম্বনেইলে লেখা সেই প্রশ্নের উত্তরটা কই? আসলে এই ভারত, বাংলাদেশ, মালদ্বীপের মতো সাবকান্ট্রিভুক্ত দেশগুলির র্যাঙ্কিং যেহেতু খারাপ, তাদের ক্লাব ফুটবলের গুণগত মান যেহেতু খারাপ, তাই এদেরকে নিয়মিত লিগ 2 এবং লিগ 3-তে ভালো পারফরমেন্স করতে হবে। রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলার চেষ্টা করতে হবে। এভাবে ধীরে ধীরে এই সমস্ত ক্লাবগুলোর পয়েন্ট বাড়বে, এই সমস্ত দেশের পয়েন্ট বাড়বে, তারপর এদের র্যাঙ্কিং বাড়বে। অনেকটা সেই বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্মের মতোই। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।